আলাইকুম। আবারও আমরা লাইভ ক্লাস শুরু করছি। বিসিএস এর বিগত বছরের প্রশ্ন সলভ সিরিজ আজকে ৬ নাম্বার পর্ব। পর্ব ৬। আমরা একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিব। যারা দেখছি ক্লাসটা একটু শেয়ার করব। কে দেখছি, কারা কারা যুক্ত হলাম। আমাদের ক্লাস শিডিউল আজকে বিকেল ৩টায় ছিল, বিকেল ৫টা, সন্ধ্যা ৭টা ১৫ এবং রাত ৯টায়। একটু ঝটপট কমেন্ট করো তো কারা কারা যুক্ত হয়েছো আমাদের সাথে। একটু ঝটপট কমেন্ট করো কারা কারা যুক্ত হলে আমাদের সাথে। আজকের ক্লাস যে যেখান থেকে দেখছো সবাই একটু কমেন্ট করে জানাও। ক্লিয়ার কিনা, সবকিছু ঠিক আছে কিনা। ওকে, ফাহমিদা যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ফাহমিদা, তোমার পেইড ব্যাচে ভর্তি হওয়ার কথা, তোমার ফ্রেন্ড বললো দ্রুত ভর্তি হয়ে যাও। ও, ফাহমিদা আবার ইস্তিয়াককে মেনশনও করেছো। ফারিয়া পুষ্পা বসুন্ধরা থেকে দেখছে, ফারিয়া পুষ্প। আচ্ছা, পুষ্প, একটু অপেক্ষা করি। আমরা বিসিএস এর বিগত বছরের প্রশ্ন আজকে আমাদের পর্ব হচ্ছে ৬। আমরা ৫টা পর্ব শেষ করেছি। অল ক্লিয়ার। একটু অপেক্ষা করি সবার জন্য। সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দাও তো, তাহলে বাকিরাও জয়েন করতে পারবে। একটু লিঙ্কটা শেয়ার করে দাও সবাই। সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দাও। যে গ্রুপগুলো আছে সেই গ্রুপের লিঙ্কটা শেয়ার করে দাও। লিঙ্কটা শেয়ার করে দিলে সবাই জয়েন করবে। এবং মেনশন করে দাও যারা যারা ক্লাসে রেগুলার ক্লাস করে এই পেজে, তাদেরকে সবাই একটু মেনশন করো। যারা সেকেন্ড ইয়ারে পড়ছি, থার্ড ইয়ারে পড়ছি, বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, তাদের সবার জন্য আমার এই ক্লাস ইম্পর্টেন্ট, সবার জন্য গুরুত্বপূর্ণ। সবাই এই ক্লাসগুলো করলে হেল্পফুল হবে তোমরা। ওকে, আমরা আমরা শুরু করব এখন 43 ও 34 বিসিএস থেকে। 34 বিসিএস থেকে শুরু করবো ইনশাআল্লাহ। 34 বিসিএস, অর্থাৎ আমরা 35 থেকে 43 পর্যন্ত শেষ করে ফেলেছি বিগত 5টা এই সলভ সিরিজে। দেখি প্রশ্ন নাম্বার 1 কি বলছে। 1 নম্বর প্রশ্নের দিকে তাকাও। 1971 সালের কত তারিখে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? মুজিবনগর সরকারের স্বাধীন বাংলাদেশ মানে অস্থায়ী সরকার গঠিত হয়, বা মুজিবনগর সরকারটা কবে গঠিত হয়? দেখো, 7 মার্চ 1971 সালে, যেটা আমরা বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন, 7ই মার্চের ভাষণ রেসকোর্স ময়দানে। 26 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন ধানমন্ডির এই 32 নং বাড়ি থেকে। ধানমন্ডির 32 নং বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দেন ওয়্যারলেস এর মাধ্যমে। স্বাধীনতার ঘোষণা দেন ওয়্যারলেস এর মাধ্যমে ধানমন্ডির 32 নং বাড়ি থেকে। 16ই ডিসেম্বর 1971 সালে আমরা বিজয় অর্জন করি। এই দিন আমাদের ভিক্টোরি ডে, অর্থাৎ পাকিস্তানি বাহিনীরা 93,000 সৈন্য নিয়ে এই দিন কি করেছে, এদিন তারা আত্মসমর্পণ করে রেসকোর্স ময়দানে। আর 10 এপ্রিল 1971 সালে এই মুজিবনগর সরকারটা গঠিত হয়, এবং এই মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল। 17 এপ্রিল শপথ গ্রহণ করে, 1971-এ শপথ গ্রহণ করে। তাহলে এই যে 17 এপ্রিলটা, এই 17 এপ্রিল হচ্ছে মুজিবনগর সরকার দিবস। কি দিবস? মুজিবনগর সরকার দিবস। তাহলে 17 এপ্রিল মুজিবনগর সরকার দিবস। খেয়াল করেন, এই মুজিবনগর সরকারের মোট মন্ত্রণালয় ছিল 12টা, আর মন্ত্রী ছিলেন 6 জন। মন্ত্রণালয় ছিল 12টা, মন্ত্রী ছিলেন 6 জন। মেহেরপুর জেলার মুজিবনগর, অর্থাৎ যেটা বৈদ্যনাথ তলা ছিল, সেই মেহেরপুরের বৈদ্যনাথ তলাতে 1971 সালের 10 এপ্রিল সরকার গঠিত হয়। রাষ্ট্রপতি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
উপরাষ্ট্রপতি করা হয় সৈয়দ নজরুল ইসলামকে, প্রধানমন্ত্রী হয় তাজউদ্দিন আহমদ। কে হয়? তাজউদ্দিন আহমদ। এই মুজিবনগর সরকারটাকে গার্ড অফ অনার প্রদান করা ছিল আবার আনসার বাহিনী। এই যে আনসার, বর্তমানে গতকালকে আনসারের দেখলাম না, এই আনসাররা কিন্তু মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার প্রদান করে। তখন পুলিশ আর্মি কোনো কিছু ছিল না, আনসার, এই আনসার মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার প্রদান করে। দেখছো, বর্তমানে একটু আগে ক্লাস থেকে বের হয়ে চণ্ডীদাসের এই ভাইরাল হয়ে গেল চণ্ডীদাস আর গৌরীবালা। চণ্ডীদাস গৌরীবালা ভাইরাল হয়ে গেল, একটু আগেই শুনলাম আমরা। যাই হোক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? 17ই মার্চ 1920 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। 17ই মার্চ 1920 সালে। ওকে। আর এই 17ই মার্চটা হচ্ছে জাতীয় শিশু দিবস। এই দিন বহুল আলোচিত মুহুরীর চর কোথায় আছে? দেখো, টপিকের নাম হলো সীমান্তবর্তী চর, টপিকটা হলো চর। তাহলে এই চর, চর, হাওর, তারপরে বিল, লেক, এগুলো থেকে ঝর্ণা, জলপ্রপাত, এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। তাহলে আলোচিত মুহুরীর চর, এই মুহুরীর চর আছে ফেনী জেলায়। কোন জেলায়? ফেনী জেলায়। এখন নদীর নাম হচ্ছে, একটা নদীর নাম হলো ফেনী। নদীর নামে যে জেলার নামকরণ করা হয়েছে তার নাম হলো ফেনী। নদীর নাম ফেনী, এই ফেনী নদীর নাম অনুসারে জেলার নামকরণ হলো ফেনী জেলা। এই ফেনী জেলাতেই আছে মুহুরীর চর, যেটা নিয়ে আমাদের ভারতের সাথে বিরোধ। এই মুহুরীর চর নিয়ে ভারতের সাথে বিরোধ, ভারতের সাথে বিরোধ। কত কিলোমিটার জায়গা নিয়ে? 2 কিলোমিটার জায়গা নিয়ে বিরোধ। কত কিলোমিটার জায়গা? 2 কিলোমিটার জায়গা নিয়ে বিরোধ দেখা দিয়েছে আমাদের সাথে। তাহলে দেখেন, এই নোয়াখালীতে আসে ভাষাঞ্চর, এই নোয়াখালীতে আছে ভাষাঞ্চর। লালমনিরহাটে কোনো চর নাই। সাতক্ষীরা সীমান্তবর্তী জায়গা, কোনো চর নাই। ফেনীতে চর আছে। তাহলে অ্যান্সার হবে ফেনী। প্রশ্ন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4, বাংলাদেশ টেলিভিশন কবে যাত্রা শুরু করে? বাংলাদেশ টেলিভিশন কবে যাত্রা শুরু করে? একটু জাস্ট এ মিনিট। 34। ওকে, ঠিক আছে। 3, এরপরে 4। বাংলাদেশ টেলিভিশন কবে যাত্রা শুরু করে? বিটিভি। বিটিভি কবে যাত্রা শুরু করে? বাংলাদেশ টেলিভিশন কথা বলে দেশ, মাটি ও মানুষের, এটা হচ্ছে স্লোগান বিটিভির। এই বিটিভি কোথায় আছে? রামপুরাতে। এই বিটিভি ভবন কোথায় আছে? রামপুরাতে আছে, রামপুরা। মানে এই বাংলাদেশ টেলিভিশন কত সালে যাত্রা শুরু করে? 1947, 1964, 1965, 1958 সাল। কত সালে যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিভিশন? বাংলাদেশ টেলিভিশনের দুইটা চ্যানেল আছে, একটা হচ্ছে বিটিভি আর হলো বিটিভি ওয়ার্ল্ড। বিটিভি আর একটা হলো বিটিভি ওয়ার্ল্ড। বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড। এই যে বিটিভি, এই বিটিভি যাত্রা শুরু করে 1964 সালে। কত সালে? 1964 সালে। বিটিভির মোট মোট আঞ্চলিক বিটিভির মোট আঞ্চলিক আঞ্চলিক কেন্দ্র হচ্ছে 14টা। বাংলাদেশ টেলিভিশনের মোট আঞ্চলিক কেন্দ্র হচ্ছে 14টা। আর আঞ্চলিক রিলে স্টেশন, সরি, আঞ্চলিক রিলে স্টেশন, আঞ্চলিক রিলে স্টেশন হচ্ছে 14টা। কয়টা? রিলে স্টেশন, এই রিলে স্টেশন হচ্ছে 14টা। আর বিটিভির সম্প্রচার কেন্দ্র, সম্প্রচার কেন্দ্র, এই বিটিভির সম্প্রচার কেন্দ্র আছে 2টা। বিটিভির সম্প্রচার কেন্দ্র 2টা, একটা হলো ঢাকা আর একটা হলো চট্টগ্রাম। বলে বাংলাদেশ টেলিভিশন কথা বলে দেশ, মাটি এবং মানুষের, দেশ, মাটি, মানুষের। একই রণবাজাবাজি ঘন না, একই রণবাজাবাজি ঘন। বিটিভি। জাতীয় সংসদের প্রথম নির্বাচন, এটা অনেকবার পরীক্ষায় এসেছে, আমরা দেখলাম 5 নম্বর প্রশ্ন অনেকবার পরীক্ষায় এসেছে। রিপিট, জাতীয় সংসদ নির্বাচন কবে হয়েছে? 7 মার্চ 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়। 7 মার্চ 1973 সালে। রিপিট প্রশ্ন। দেখেন, আমরা একটু আগেই আমরা ব্যাখ্যা করছিলাম 45 নম্বর বিসিএস এর প্রশ্নগুলো। 45 নম্বর বিসিএস এর প্রশ্ন ব্যাখ্যা করতে গিয়ে, সাল ব্যাখ্যা করতে গিয়ে এই চিরস্থায়ী বন্দোবস্তের কথা আমি বলেছিলাম একটু আগেই, যে 35 নম্বর ব্যাখ্যা করছিলাম সেখানে। বিসিএস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে?
1757, 1857, 1793? মনে আছে তো? একটু মনে করেন তো। একটু আগে যে ব্যাখ্যা করছিলাম, সূর্যাস্ত আইন নিয়ে ব্যাখ্যা করছিলাম, রাজা রামমোহন রায়ের কথা বলছিলাম। তাহলে দেখেন, চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়েছে? 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত কবে হয়েছে? 1793 সালে। কত সাল? 1793। এই 1793 সালে এই যে সূর্যাস্ত আইন হয়, সূর্যাস্ত আইন, সূর্যাস্ত আইন। ওকে, এরপরে বলেছিলাম গান। একটু আগে আপনাদের গানের কথা বলেছিলাম, ভাষা আন্দোলন ভিত্তিক গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, লালন ফকিরের গান। তাহলে দেখেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এই গানের প্রথম সুরকার কে? এই গানের প্রথম সুরকার কে? আসাদ চৌধুরী, আব্দুল লতিফ, আলতাফ মাহমুদ, আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো আমি কি ভুলিতে পারি, এই গানটার দুইটাই আসে পরীক্ষায়। এক হলো বর্তমান সুরকারকে, আর প্রথম সুরকারকে। আমরা একদম প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ। আব্দুল লতিফ হচ্ছেন প্রথম সুরকার। আর বর্তমানে যেটা বাজানো হয় এটা হচ্ছে এই আলতাফ মাহমুদের সুর করা। তাহলে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এটা প্রথম সুরকার হচ্ছেন আব্দুল লতিফ। আর এখন যেটা বর্তমানে বাজে সেটা হচ্ছে আলতাফ মাহমুদের সুর করা। 8 নাম্বার, বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা কোনটা? পারবেন, আশা করি পারবেন। বাংলাদেশ উন্নয়ন ফোরাম, বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা। খেয়াল করেন, উন্নয়ন ফোরাম, এই উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা কোনটা? আমরা বিশ্ব ব্যাংক বলি না, ওয়ার্ল্ড ব্যাংক। এই ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক, এই ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক। এরপরে এই যে জাইকা, GICA, এই জায়গা হলো জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি, এটা হচ্ছে জাপানের দাতা সংস্থা। এই জায়গা হলো জাপানের দাতা সংস্থা। এডিবি, এডিবি মানে হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাহলে দেখেন, উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা কোনটা? বিশ্ব, বিশ্ব ব্যাংক। 9 নম্বর প্রশ্ন দিকে দেখেন, বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটা? এই বার্মা মানে হচ্ছে মিয়ানমার, মিয়ানমারের পূর্ব নাম হচ্ছে বার্মা। মিয়ানমারের পূর্ব নাম কি? বার্মা। তাহলে দেখেন, এই যে বাংলাদেশ থেকে ভারতকে পৃথককারী নদীর নাম হলো হারিয়া ভাঙা। কি নাম? হারিয়া ভাঙা। আর বাংলাদেশ থেকে মিয়ানমারকে পৃথককারী নদীর নাম হচ্ছে নাফ। কি নাম? নাফ। তাহলে বাংলাদেশ এবং মারমার সীমান্ত নদীর নদীর নাম কি? নাফ নদী। কি নদী? নাফ। এখানে মিয়ানমার বললো না, এখানে বার্মা বললো। এই বার্মাই মিয়ানমারের, মিয়ানমারের পূর্ব নাম হচ্ছে এই বার্মা। আচ্ছা, বাংলাদেশের শেয়ার বাজারের কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? শেয়ার বাজার অর্থাৎ বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ, যেটা স্টক এক্সচেঞ্জ, দরবেশ, দরবেশের কথা মনে পড়ে গেল। স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ। এই স্টক এক্সচেঞ্জকে নিয়ন্ত্রণকারী একটা সংস্থা আছে, তার নাম হলো BSEC, BSEC। এটার পুনরূপ, এটা 2012 সালে হয়েছে। 2012 সালে BSEC, যেটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। তাহলে এই শেয়ার বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এটা আগে নাম ছিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। অপশন নাম্বার 4 ঘ। দেখেন, এই যে এটা আগে, এই BSEC এর নাম আগে SEC ছিল, SEC। পরবর্তীতে এটার BSEC নামকরণ করা হয়, অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। কাজে এখানে এটা যেহেতু পূর্বের প্রশ্ন, এই জন্য অ্যান্সার হচ্ছে 4। অ্যান্সার কি? 4। BSEC শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে। জামাল নজরুল ইসলাম কে? জামাল নজরুল ইসলাম ব্যক্তি নিয়ে প্রশ্ন হয়েছে। জামাল নজরুল ইসলাম ফুটবল খেলোয়াড়, কবি, বৈজ্ঞানিক, ইতিহাসবিদ। আমরা এই জামাল নজরুল ইসলামের ঘটনা তো অনেকেই জানি, জানি না? জামাল নজরুল ইসলাম, প্রশ্ন নাম্বার 11 অ্যান্সার করেন। 11, জামাল নজরুল ইসলাম তিনি কি করেছিলেন মনে আছে? আচ্ছা, আমরা স্টিফেন হকিংস এর নাম শুনেছি, তিনি একজন কি পদার্থবিজ্ঞানী, তাই না? ব্ল্যাক হোল তিনি প্রতিষ্ঠা, মানে ব্ল্যাক হোলের ব্যাখ্যা, তিনি ব্ল্যাক হোল, বিগ ব্যাং তত্ত্ব যেটা, এই বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হচ্ছে বেলজিয়ামের লেমেটার, আর তিনি ব্যাখ্যা প্রদান করেছেন। এই যে জামাল নজরুল ইসলাম, এই জামাল নজরুল ইসলাম যে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর, কৃষ্ণ গহ্বর, এই কৃষ্ণ গহ্বর নিয়ে তিনি কিন্তু ব্যাখ্যা প্রদান করেছিলেন। তিনি একজন বিজ্ঞানী, বৈজ্ঞানিক, জামাল নজরুল ইসলাম।
12 নম্বর কোশ্চেন দেখেন, 12 নম্বর কোশ্চেন আসছে ভাষা আন্দোলনের স্বীকৃতি, অর্থাৎ ভাষার আন্দোলনের সাথে জড়িত যে প্রতিষ্ঠান যে স্বীকৃতি পেলাম সেটা। নিম্নের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনেস্কো, ইউনাইটেড নেশনস, এটা ইউনাইটেড নেশনস, ইউনিসেফ, আচ্ছা ইউনিসেফ। এই ইউনিসেফ নারী এবং শিশুদের নিয়ে কাজ করে, ইউনিসেফ নারী এবং শিশু, ইউনিসেফ। ইউএনডিপি উন্নয়ন নিয়ে কাজ করে, আর এই ইউনেস্কো কাজ করে ইউনাইটেড নেশনস এডুকেশন মানে অর্থাৎ শিক্ষা, এডুকেশন, সায়েন্স মানে বিজ্ঞান, বিজ্ঞান নিয়ে কাজ করে। এরপরে সি হচ্ছে কালচার, কালচার নিয়ে বা সংস্কৃতি নিয়ে কাজ করে। শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি নিয়ে কাজ করে ইউনেস্কো। এই ইউনেস্কো যে সংস্থাটা আছে এটা 1999 সালে, কত সালে? 1999 সালে এই আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দিয়েছে 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবসের স্বীকৃতি। অর্থাৎ ইউনেস্কো 1999 সালে, কত সালে? 1999 সালে এই 21শে ফেব্রুয়ারিটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তারা স্বীকৃতি দিয়েছে। এবং গোটা বিশ্বে 2000 সাল থেকে, গোটা বিশ্বে 2000 সাল থেকে 188টা দেশ স্বীকৃতি দেওয়ার পরে 2000 সাল থেকে 188টা দেশ পালন করে আসছে এই এই যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি আমাদের দেশের জন্য দুইটা দিবস, একটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর আমরা আরেকটা দিবস পালন করি সেটা হচ্ছে শহীদ দিবস। শহীদ দিবস। এখন প্রশ্ন হতে পারে শহীদ দিবস, যেমন ভারত 21শে ফেব্রুয়ারিকে শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে, আমেরিকা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে, কিন্তু আমাদের দেশে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উভয়ই পালন করি। এগুলো কেন ঢাবিতে আসে না? তোমাকে কে বলছে এগুলো ঢাবিতে আসে না? এগুলো ঢাবিতে আসছে। ঢাবির যখন প্রশ্ন সলভ করব তখন দেখাই দিব যে এগুলো ঢাবিতে আসে। কি সব প্রশ্ন বলো ঢাবিতে আসে না? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে? তত্ত্ববোধিনী পত্রিকার রিলেটেড একটা প্রশ্ন বিসিএস এ আসে, আর এই পত্রিকার রিলেটেড প্রশ্ন জাহাঙ্গীরনগরে তুমি পাবা, জাবিতেও পাবা, জাবিতেও পাবা, চট্টগ্রামেও আসে, চবিতেও আসে এই পত্রিকা রিলেটেড প্রশ্ন। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সৈয়দ মুজতবা আলী, পেরিচাঁদ মিত্র। পেরিচাঁদ মিত্র, পেরিচাঁদ মিত্র। তোমার কাছে বিসিএস এর প্রশ্ন তো সহজ লাগবেই, কারণ এগুলো তোমার পড়া হয়েছে বা পড়ছো, এই জন্য লাগছে। ঢাবির প্রশ্ন অত কঠিন নয়, ঢাবির প্রশ্ন মেলা সহজ, অনেক সহজ যদি তুমি ধরে পড়তে পারো। ঢাবির সিরিজ তো আসবে, আমরা বিসিএস সিরিজ শেষ করে ঢাবির সিরিজে ঢুকবো, তখন দেখাই দিব না যে ঢাবির প্রশ্ন কতটা সহজ করে হয়। ওকে, 13 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। অ্যান্সার আইমান সাদিক। প্রশ্ন না পড়লে যদি না জানো অ্যান্সার তাহলে দাগাইও না ভাই, নেগেটিভ মার্ক হবে। এই যে তুমি পেরিচাঁদ লিখলে, এটা তুমি না জেনে লিখলা, জানো না, কনফিউজ থেকে লিখছো, কনফিউজ থেকে লিখছো, কনফিউজিং থেকে তুমি লিখেছো। বুঝাইতে পারলাম? তুমি যে পেরিচাঁদ মিত্র লিখলা এটা তুমি জানো না, এটা কনফিউশন থেকে তুমি লিখছো। তুমি যদি একদম একুরেট হইতা তাহলে তুমি প্রথমে বলতে যে অক্ষয় কুমার দত্ত। সো জেনারেল নলেজ আন্দাজে দিলে হয় না, জেনারেল নলেজ দিতে হয় একদম কনফিডেন্টের সহিত। ঢাকা ইউনিভার্সিটিতে জেনারেল নলেজের মার্কস হচ্ছে 30, এমসিকিউ মার্কস হচ্ছে 30। সো এই 30টা কোশ্চেনের মধ্যে ইজিলি খুব সহজ করে 20টা প্রশ্ন একদম 100% রাইট করা যায়, আর বাকি 5টা প্রশ্ন, এই বাকি 5টা প্রশ্ন রাইট করা যায় একটু ভেবেচিন্তে উত্তর দিলে। 25টা প্রশ্ন একদম ইজিলি রাইট করে আসা যায় ঢাকা ইউনিভার্সিটি। আর আরো 5টা প্রশ্ন ক্রিটিক্যাল আসে, সাম্প্রতিক আসে, পড়ার বাইরে থেকে আসে, তোমার মাথায় কাজ করে না, সেই 5টা তো আমার দাগানোর কোনো দরকারই নাই। কনফিউজিং প্রশ্ন জীবনে দেখো নাই, পড়ো নাই, দাগায়ও না। লোভে পাপ, পাপে মৃত্যু, আইমান সাদিক। ফখরুল হাসান ফাহাদ বলছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলোর চেয়ে বিসিএস এর প্রশ্নগুলো অনেক ইজি। হ্যাঁ, তাহলে বিসিএস দিয়ে দাও একটা। এই 43, ও 34 শেষ, 34 শেষ, 34 শেষ, বলো 34 ডান কিনা দেখি সবার অবস্থা, কি অবস্থা? 34 ডান? সবাই একসাথে একটু লিখে দাও 34 ডান। সবাইকে একটু মেনশন করে দাও আজকের এই ক্লাসটা সবাইকে একটু মেনশন করে দাও।
প্রশ্ন যখন সলভ করবো তখন তোমার মনে হবে ভাই ঢাবির কোশ্চেন তো ইজি। প্রশ্ন পরীক্ষার হল ছাড়া সবার কাছে ইজি লাগে। মন দিয়ে বলে একটা কথা শোনো, পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে তোমার কাছে নিজের কাছেই মনে হবে ও প্রশ্ন এত ইজি ছিল। পরীক্ষার হলে আর প্রশ্ন ইজি লাগে না, কারণ পরীক্ষার হলে তাহলে পরীক্ষার হল আর বাইরে দুটোতে আলাদাই হতো। পরীক্ষার হলে তোমার বাংলায় দাগাতে হয়, ইংরেজি দাগাতে হয়, মেন্টাল এবিলিটি দাগাতে হয়, জেনারেল নলেজ দাগাতে হয়, একটা মেন্টাল প্রেশার কাজ করে, 1 ঘন্টা টাইম চলে যাচ্ছে, পারা জিনিস কনফিউজিং হয়ে যায়। দিব্যি পারো এর কনফিউজড। প্রশ্ন কখনো সহজ হয় না, প্রশ্ন হয় স্ট্যান্ডার্ড, প্রশ্ন মান হয় স্ট্যান্ডার্ড। পরীক্ষার হলে ওই মাথা ঠান্ডা রাখাটা ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে কনফিউজ না হওয়াটা ইম্পর্টেন্ট। বুঝাইতে পারলাম? পরীক্ষার হলে হার্ড কোশ্চেন ইজি কোশ্চেন বলতে কোনো কিছুই নাই, অল অ্যাভারেজ। যে মাথা ঠান্ডা রাখতে পারে অ্যান্সার করে আসতে পারে, যে মাথা ঠান্ডা থাকে না, যে কনফিউজড হয়ে যায়, ভয় পায়, তার কাছে কঠিন। বুঝাইতে পারলাম? আসো, বাংলাদেশের সংবিধান এখনো পর্যন্ত কতটি সংশোধনী হয়েছে? তাহলে বাংলাদেশের সংবিধান, সংবিধান রিলেটেড প্রশ্ন ঢাবিতে পাবাই, একটা না একটা আসবেই। হ্যাঁ, আমার কাছে একটা আশ্চর্য লাগে, অর্ণব স্যারের ক্লাস 100-এর ভিতরে 100, কিন্তু কিছু অনেক কিছু জানা যায় কিন্তু ভিউ একদম কম। কারণ হচ্ছে ওই যে মানুষ ভালো জিনিসের মর্ম বোঝে না, তাই কি করবা, মানুষ ভালো জিনিসের মর্ম বোঝে না, এই জন্য এটাই স্বাভাবিক, এটাই হয়ে আসছে। বস্তা পচা ক্লাস বাংলাদেশের স্টুডেন্টরা করবে, এটাই স্বাভাবিক। বস্তা পচা ক্লাস স্টুডেন্টরা করতে চায়, কি করব, আমার তো বস্তা পচা ক্লাস নেওয়ার অভিজ্ঞতা নাই। তো তোমরা যদি একটু প্রমোট করে দাও, ক্লাস শেয়ার করে দাও, এটা আমার জন্য ভালো। বাংলাদেশের সংবিধান এখনো পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? এখনো পর্যন্ত 17 বার। 1 নাম্বার প্রশ্ন, ও এক তো একই দিকে। এবার আসো 2 নাম্বার প্রশ্ন, ব্যাখ্যা সহ একটু ভালো করে পড়তে হবে ভাই। 2 নাম্বারের দিকে তাকাও। দেখো, এই 2 নাম্বার নিয়ে আমি অনেকবার ক্লাসে আলোচনা করেছি। 2 নাম্বার প্রশ্ন নিয়ে আমি অনেকবার ক্লাসে আলোচনা করেছি। কি বলেছি দেখো তো, কি বলেছি দেখো, যে পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দেখো তো, এই পূর্বাশা দ্বীপ নিয়ে ক্লাসে আলোচনা করেছি। দেখো, সবগুলো দ্বীপ নিয়ে আমি একটু আলোচনা করে দেই। এই যে কুতুবদিয়া, এটা কোথায় আছে? এটা আছে কক্সবাজারে। কুতুবদিয়া, এই কুতুবদিয়াটা বাতি ঘরের জন্য বিখ্যাত, বা লাইট হাউস বলা হয়। লাইট হাউস, লাইট হাউস বা বাতি ঘরের জন্য বিখ্যাত এই কুতুবদিয়া। এই কুতুবদিয়াতে একটা সামুদ্রিক গ্যাস ক্ষেত্র আছে, সামুদ্রিক গ্যাস ক্ষেত্র, যেটা কুতুবদিয়া সামুদ্রিক গ্যাস ক্ষেত্র বলি আমরা। এরপরে আসো, এই যে সন্দ্বীপ, এই সন্দ্বীপ আছে চট্টগ্রামে। প্রাচীনকালে এই দ্বীপে জাহাজ নির্মাণ করা হতো, এই সন্দ্বীপে জাহাজ বানানো হতো প্রাচীনকালে। নিঝুম দ্বীপ, এই নিঝুম দ্বীপ আছে নোয়াখালী জেলায়। নোয়াখালী জেলায় মেঘনা নদীর মোহনায় আছে, মেঘনা নদীর মোহনায় নিঝুম দ্বীপ। এই নিঝুম দ্বীপের অপর নাম হলো বাউলার চর। কিসের চর? বাউলার চর। বাউলার চর বলা হয় নিঝুম দ্বীপের, নোয়াখালী। আর এই দক্ষিণ তালপট্টি দ্বীপটা আছে কোথায়? কক্সবাজারে। কোথায় আছে? কক্সবাজারে, দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই দক্ষিণ তালপট্টি দ্বীপটা, এটা একটা বিরোধপূর্ণ দ্বীপ। কোথায়? এটা একটা বিরোধপূর্ণ দ্বীপ, দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই যে দক্ষিণ তালপট্টি দ্বীপটা, এটা একটা বিরোধপূর্ণ দ্বীপ। এটা ভারত দখল নিয়েছিল, ভারত দখল নেয় 1981 সালে। 1981 সালে এটা ভারত দখল নিয়েছিল। পরবর্তীতে এটা ডুবে যায়, অর্থাৎ এটা তলিয়ে যায় 2010 সালের মার্চ মাসে, এটা তলিয়ে যায় বঙ্গোপসাগরের নিচে। বঙ্গোপসাগরে এটা তলিয়ে যায়। তো এই দক্ষিণ তালপট্টি দ্বীপের আরেকটা নাম হলো পূর্বাশা। কি নাম? পূর্বাশা। পূর্বাশা, এই দ্বীপের নাম ফখরুল হাসান ফাহাদ, এরপরে সাবিকুন নাহার সাবিহা, এরপরে হলো সাবিকুন নাহার সাবিহা, এরপরে হলো ফারহান সাদিকা। আপনি আমার থেকে বেশি বোঝেন। আপনি যদি অফলাইন ক্লাস করতেন, আমি আপনাকে বের করে দিতাম ক্লাস থেকে, আপনাদেরকে। আমি আপনাদেরকে অফলাইন ক্লাস হলে বের করে দিতাম ক্লাস থেকে ডিরেক্টলি। আমি কি আপনাকে একবারও বলছি 3 নাম্বার প্রশ্নের উত্তর দেন? বলেছে একবারও?
জানতে চাইছি 3 নাম্বার প্রশ্নের উত্তর দেন। মাথায় রাখবেন ছাগলের 3 নাম্বার বাচ্চা খুব লাফায়। ছাগলের 3 নাম্বার বাচ্চারা খুব লাফায়। খেয়ে দুধ খেয়েও লাফায়, না খেয়েও লাফায়। ছাগলের 3 নাম্বার বাচ্চা হইতে চান? একটা প্রশ্ন পড়াচ্ছি, সেই প্রশ্নের ব্যাখ্যা বলছি। 3 নাম্বার প্রশ্নের উত্তর তো জানতে চাই না। আমার আগে জান কেন? এত তাড়াহুড়া কিসের? এত কিসের তাড়াহুড়া? বলেন, এত তাড়াহুড়া কিসের আপনার? আপনাদের এত তাড়াহুড়া কিসের? জানেন এই তাড়াহুড়ার জন্যই আপনি চান্স পাবেন না। ধৈর্য অনেক বড় বিষয়, অনেক বড় বিষয় ধৈর্য। তাড়াহুড়া করা যাবে না। এখানে অ্যান্সার দেওয়ার মানে হচ্ছে যে আপনি অনেক ভালো সাধারণ জ্ঞান পারেন তা নয়। আমার ক্লাসে যে সবচেয়ে ভালো সাধারণ জ্ঞান পারতো, ও কোনো ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, এই বছরে পায় নাই। সবচেয়ে ভালো যে চান্স সাধারণ জ্ঞান পড়তো, পারতো, পায়নি। ধৈর্য। ব্যাখ্যা বলতেছে, ব্যাখ্যাগুলো শোনেন, পারলে নোট করেন। খাতা নিয়ে তো বসেন নাই মনে হয়। আমার ক্লাস যেন তেন গার্বেজ ক্লাস না, মাথায় রাখবেন। আমার যেন তেন প্ল্যাটফর্মের মতো গার্বেজ ক্লাস আমি নেই না। যে আসবেন আপনি আসবেন আর হলো উত্তর দিতে দিতে থাকবেন আর আমি আপনার নাম পড়বো। এই পড়ানো আমি পড়াই না, আমি অর্ণব এই পড়ানো পড়াই না, মাথায় রাখবেন। ঠিক আছে? ওই গার্বেজ টাইপের ক্লাস আমি নেই না। আসবেন, উত্তর দিতে থাকবেন আর আমি আপনার নাম পড়বো, আপনি একটু আনন্দিত হবেন। এই পড়ানো আমি পড়াই না। আপনি যদি এগুলো চান তাহলে এখান থেকে লিভ নেন, দরকার নাই। আমার 5 জন ক্লাস দেখলে আমার 5 জন ইফেক্টিভ হয়। ঢাকা ইউনিভার্সিটিতে সবাই চান্স পায় না। ঠিক আছে? তাহলে দেখেন দক্ষিণ তালপট্টি দ্বীপ, এই দক্ষিণ তালপট্টি দ্বীপ হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বিরোধপূর্ণ দ্বীপ। কি দ্বীপ? বিরোধপূর্ণ দ্বীপ। এই দ্বীপটা 1981 সালে ভারত দখল নিয়েছিল এবং এই দ্বীপটা বঙ্গোপসাগরে 2010 সালের মার্চ মাসে এটা ডুবে যায়। আর বলেন তো এই দ্বীপের নাম পূর্বাশা কেন? আপনি যে অ্যান্সার দিছেন পূর্বাশা দ্বীপের অপর নাম, বলেন এই দ্বীপের নাম পূর্বাশা কেন? বলেন এই দ্বীপের নাম পূর্বাশা কেন? কেন এই দ্বীপটার নাম আমরা পূর্বাশা বলি? এই দ্বীপের নাম কেন পূর্বাশা? বাংলাদেশের পূর্ব দিকের আশা হচ্ছে এই দ্বীপ, এই জন্য এই দ্বীপের নাম রাখা হয়েছিল পূর্বাশা। এই তালপট্টি দ্বীপের এই জন্য নাম হলো পূর্বাশা, পূর্ব দিকের আশা বলা হতো বাংলাদেশের এই দক্ষিণ তালপট্টি দ্বীপকে। ওকে। এই দক্ষিণ তালপট্টি দ্বীপের আরেকটা নাম হচ্ছে নিউমুর বা পূর্বাশা। এটার একটা নাম হচ্ছে নিউমুর আর একটা নাম হচ্ছে পূর্বাশা। তাহলে এখানে চেয়েছে পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর জেলায়। ব্যাখ্যা করার কিছু নাই, বাট বাকি 4টা অপশন ব্যাখ্যা করার সুযোগ আছে। এই যে যশোর জেলা, এই যে যশোর জেলা, বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে এই যশোর। বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর। বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল জেলা হচ্ছে যশোর। এই যে কুষ্টিয়া, এই কুষ্টিয়ার পূর্ব নাম হচ্ছে নদিয়া। এই কুষ্টিয়ার পূর্ব নাম হচ্ছে নদিয়া। মুক্তিযুদ্ধের সময় এই কুষ্টিয়া 8 নং সেক্টরের অধীনে ছিল কুষ্টিয়া। এই কুষ্টিয়া তামাকের জন্য বিখ্যাত, তামাকের জন্য বিখ্যাত। আর এই কুষ্টিয়াকে বলা হয় লালনের দেশ, লালনের দেশ বলা হয়। কুষ্টিয়াকে বলা হয় লালনের দেশ। কেন? এই কুষ্টিয়ার ছেউরিয়া নামক একটা জায়গা আছে, সেই কুষ্টিয়ার ছেউরিয়াতে এই লালনের মাজার আছে। লালনের দেশ। চুয়াডাঙ্গা, এই চুয়াডাঙ্গা, খেয়াল করেন, দর্শনা থেকে দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত বাংলাদেশে প্রথম রেল লাইন চালু হয়েছিল। রেল লাইন দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত বাংলাদেশে প্রথম রেল লাইন চালু হয়েছে। দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত, দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত বাংলাদেশের প্রথম রেল লাইন চালু হয়েছে। তাহলে এই যে কুষ্টিয়া, তাহলে বলছে মুজিবনগর, এটা আমরা জানি মেহেরপুর জেলা, মুজিবনগর। আর বাকি 3টা জেলার অপশন আপনাকে ব্যাখ্যা করতে হবে, জানতে হবে। আসেন এরপরে আসেন, সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? সেন্ট মার্টিন দ্বীপ,
এটা অসংখ্যবার আসছে, বিগত প্রশ্ন সলভ করতে গিয়ে অনেকবার পাইলাম। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায়? তাহলে দেখেন, এই যে কক্সবাজার জেলা, এটা হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা। সর্বদক্ষিণের জেলার নাম হচ্ছে কক্সবাজার। এই কক্সবাজারের সেন্ট মার্টিন একটা ইউনিয়ন, সেই সেন্ট মার্টিন দ্বীপে হচ্ছে এই সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ, কোরাল আইল্যান্ড বলা হয় সেন্ট মার্টিন দ্বীপকে। এই নোয়াখালীতে আছে হাতিয়া দ্বীপ, হাতিয়া দ্বীপ আছে নোয়াখালীতে। নিঝুম দ্বীপ আছে এই নোয়াখালীতে, নিঝুম দ্বীপ আছে নোয়াখালীতে। এই ভোলাতে আছে ভোলা দ্বীপ, এই ভোলা পুরোটা একটা দ্বীপ। ভোলা দ্বীপ আছে, ভোলা দ্বীপ, ভোলা জেলায় আছে ভোলা দ্বীপ। এই চট্টগ্রামে আছে সন্দ্বীপ, সন্দ্বীপ আছে চট্টগ্রামে। কোথায়? সন্দ্বীপ আছে চট্টগ্রামে। এই ভোলাতে আরেকটা দ্বীপ আছে মনপুরা দ্বীপ, এই ভোলাতে আরেকটা দ্বীপ আছে মনপুরা দ্বীপ, যেখানে প্রাচীনকালে পর্তুগিজরা বসবাস করত। এই মনপুরা দ্বীপে পর্তুগিজরা বসবাস করত, পর্তুগিজরা প্রাচীনকালে পর্তুগিজরা বসবাস করত যেই দ্বীপে, তার নাম হচ্ছে মনপুরা দ্বীপ। আছে কোথায়? ভোলাতে। কোথায় আছে? ভোলাতে। চট্টগ্রামে আছে সন্দ্বীপ। প্রাচীনকালে এখানে জাহাজ নির্মাণ করা হতো, জাহাজ নির্মাণ করা হতো প্রাচীনকালে, জাহাজ নির্মাণ করা হতো এই এই কোথায়? চট্টগ্রামের সন্দ্বীপে। আর কক্সবাজার, এই কক্সবাজারে অনেকগুলো দ্বীপ আছে। কক্সবাজার পুরোটা নিজেই একটা দ্বীপ। দেখেন, কক্সবাজারে আছে শীতল পানির ঝর্ণা হিমছড়ি কক্সবাজার। এই কক্সবাজারে আছে মহেশখালী দ্বীপ। এই কক্সবাজারে আছে কুতুবদিয়া দ্বীপ। এই কক্সবাজারে আছে বঙ্গবন্ধু দ্বীপ, বঙ্গবন্ধু মানে সুন্দরবনের দক্ষিণ উপকূলে আছে এই কক্সবাজার। তাহলে চেয়েছে সেন্ট মার্টিন কোথায় আছে? কক্সবাজার। সেন্ট মার্টিন হলো কক্সবাজার, বাংলাদেশের কোরাল আইল্যান্ড সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারীর বিষয় কোনটা? এই সর্বাধিক বৈদেশিক মুদ্রা আমরা কোথা থেকে আয় করি? 5 নম্বর প্রশ্ন, প্রশ্ন 5। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন প্লিজ, ক্লাসটা শেয়ার করে দিবেন। প্রশ্ন নাম্বার 5, বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি আমরা কোথা থেকে পাই? রেডিমেড যে গার্মেন্টস আছে না, সেই রেডিমেড গার্মেন্টস থেকে আমরা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন। শালবন বিহার কোথায় আছে? দেখেন, শালবন বিহার, এই বিহার রিলেটেড অনেক প্রশ্ন পাবেন পরীক্ষায়। বিহার মানে কি জানেন? এই বিহার মানে হচ্ছে যারা বৌদ্ধ ভিক্ষু আছে, বৌদ্ধ ভিক্ষু, এই বৌদ্ধ ভিক্ষুদের আচার আচরণ বৌদ্ধ ভিক্ষুদের আচার আচরণ রপ্ত কেন্দ্র, বৌদ্ধ ভিক্ষুদের আচার আচরণ রপ্ত কেন্দ্র হচ্ছে বিহার। বৌদ্ধ ভিক্ষুদের আচার আচরণ রপ্ত কেন্দ্রের নাম হলো বিহার। দেখেন, আনন্দ বিহার, খেয়াল করেন, আনন্দ বিহার, ভোজ বিহার, শালবন বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার, শালবন বিহার, এই তিনটাই আছে কুমিল্লার ময়নামতিতে। আনন্দ বিহার, ভোজ বিহার, শালবন কি বলে এই শালবন বিহার, এই তিনটাই আছে কোথায়? কুমিল্লার ময়নামতিতে। অপরদিকে অপরদিকে রাজবন বিহার, এই রাজবন বিহার আছে রাঙামাটি, রাজবন বিহার আছে রাঙামাটি। এরপরে এরপরে খেয়াল করেন, শাক্যমুনি বিহার আছে চট্টগ্রামে, আর মহামুনি বিহার আছে মিরপুর। তো বাংলাদেশে অনেকগুলো বিহার আছে। আবার সোমপুর বিহার, এই সোমপুর বিহার আছে নওগাঁ, সোমপুর বিহার আছে পাহাড়পুর, নওগাঁ। তাহলে দেখেন, এই যে বিহার আছে, এই বিহার রিলেটেড প্রশ্ন পরীক্ষায় এসেছে। এটা প্রত্নতত্ত্বের একটা টপিক, যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবেন তাদের প্রত্নতত্ত্ব বিষয়গুলির এই বিহার, প্রত্নতত্ত্ব বিষয়গুলির বিহার, ঠিক আছে। আর যারা ঢাবি চবি জাতি, এই জায়গা থেকে বিহার নিয়ে প্রশ্ন আসবে, আমরা সলভ করলেই দেখবো। সাবাস বাংলাদেশ ভাস্কর্য কোথায় অবস্থিত? আগে একবার পেয়েছিলাম। সাবাস বাংলাদেশ ভাস্কর্য কে বানিয়েছে? নিতুন কুন্ডা বানিয়েছে। এই সাবাস বাংলাদেশ ভাস্কর্য আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে সাবাস বাংলাদেশ ভাস্কর্য। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে রাজু ভাস্কর্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় আছে, অপরাজেয় ভাস্কর্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে মাও শিশু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য আছে, অপরাজেয় ভাস্কর্য আছে, মাও শিশু আছে। এই যে টিএসসির মোড়েই তো আছে রাজু ভাস্কর্য, টিএসসির মোড়ে রাজু ভাস্কর্য আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে সবচেয়ে উঁচু শহীদ মিনার। ওকে, তাহলে বাংলাদেশের ভাস্কর্য
সাবাস বাংলাদেশ ভাস্কর্য নিতিন কুন্ডু বানিয়েছে, আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই রাজশাহী বিশ্ববিদ্যালয় আরো আছে, এখানে আছে জোহা চত্বর। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরো আছে, নাম হচ্ছে জোহা চত্বর। অধ্যাপক শামসুজ্জোহার নাম অনুসারে জোহা চত্বর করা হয়েছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ওকে, বুঝাইতে পারলাম? এরপরে স্ফুলিঙ্গ ভাস্কর্য আছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেকটা ভাস্কর্য, স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ ভাস্কর্য, স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ, এই স্ফুলিঙ্গ শামসুজ্জোহার অধীনে বানিয়েছে। এই স্ফুলিঙ্গ কে বানিয়েছে? কনক কুমার পাঠক। এই স্ফুলিঙ্গ ভাস্কর্য বানিয়েছিল কনক কনক কুমার পাঠক। কনক কুমার পাঠক। এই স্ফুলিঙ্গ বানিয়েছে কনক কুমার পাঠক। আছে কোথায়? এই রাবিতে। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের ক্যামব্রিজ। প্রাচ্যের ক্যামব্রিজ, প্রাচ্যের ক্যামব্রিজ বলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। মানুষ সংখ্যা অনেক কম। বলেন 7 প্লেয়ার। 7 প্লেয়ার, 7 ডান। 8 নম্বর প্রশ্নটা সাম্প্রতিক আসছে, সাম্প্রতিকের খেলাধুলা থেকে। এরপরে বাংলাদেশের জাতীয় দিবস কবে? ক্লাসে আলোচনা করেছি, ব্যাখ্যার মধ্যে পড়িয়েছি অলরেডি। 16 ডিসেম্বর বিজয় দিবস। 16 ডিসেম্বর বিজয় দিবস। 26শে মার্চ, এই 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস এরপরে 1980 সাল থেকে এটাকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই 26শে মার্চ হচ্ছে জাতীয় দিবস। 17ই এপ্রিল, এই 17ই এপ্রিল হচ্ছে মুজিবনগর দিবস। মুজিবনগর দিবস, 17 এপ্রিল হচ্ছে মুজিবনগর দিবস। 7 মার্চ হচ্ছে ঐতিহাসিক ভাষণ দিবস। 7 মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস। ঐতিহাসিক বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছে রেসকোর্স ময়দানে, সেটা 7 মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস। তাহলে বাংলাদেশের জাতীয় দিবস কবে? বাংলাদেশের জাতীয় দিবস কবে? এই যে 26শে মার্চ, এটা বাংলাদেশের জাতীয় দিবস। এটা হচ্ছে স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। 17 এপ্রিল মুজিবনগর দিবস, 7 মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস, 16 ডিসেম্বর বিজয় দিবস। 4টা দিবস ব্যাখ্যা করতে পারলে কোশ্চেন ইজি হয়ে যায়। 4টা দিবস ব্যাখ্যা করতে পারলে কোশ্চেন ইজি হয়ে যায়। আসেন, বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? আচ্ছা, এই কোশ্চেনটা আলোচনা করা যায়। প্রথম প্রধান সেনাপতি, বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি অর্থাৎ মুক্তিযুদ্ধকালীন সময়ে এই সেনা প্রধান কে ছিলেন বা সেনাপতি কে ছিলেন? মুক্তিযুদ্ধের সময়টাকে বোঝানো হয়েছে। 10 নম্বর কোশ্চেন, মুক্তিযুদ্ধের সময়টাকে বোঝাচ্ছে। দেখেন, এই যে আতাউল গনি উসমানীর কথা আমরা জানি, এমএজি আতাউল গনি উসমানী। এই এমএজি আতাউল গনি উসমানী বাড়ি ছিলেন সিলেটে। ওনার বাড়ি হচ্ছে সিলেটে। সিলেটে ওনার বাড়ি, আতাউল গনি উসমানী। জিয়াউর রহমান না ভাইয়া, বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি জিয়াউর রহমান কেমনে দাও? বাংলাদেশের প্রথম, বাংলাদেশ নামক সৃষ্টি হয়েছে কবে? 1971 সালে। 71 সালে সেনা প্রধান কে ছিলেন? সেনাপতি কে ছিলেন? সেনাপতি প্রধান সেনাপতি, সেনাদের প্রধান, মুক্তিবাহিনীর প্রধান কে ছিলেন? খেয়াল করো, প্রশ্ন না বুঝলে আনসার করা কঠিন। এই যে ওসমানী, তিনি হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে, এই হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে, তেলিয়াপাড়া চা বাগানে, এটাও গত বছর আসছে কোশ্চেন এই তেলিয়াপাড়া নিয়ে। হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে এই 4 এপ্রিল 1971 সালে, 4 এপ্রিল 1971 সালে 4 এপ্রিল উনি মুক্তি ফৌজ গঠন করেছিলেন। মুক্তি ফৌজ, মুক্তি ফৌজ গঠন করেছিলেন। মুক্তি ফৌজ গঠন করেছিলেন এবং এই মুক্তি ফৌজের প্রধান তিনি ছিলেন। পরবর্তীতে এই মুক্তি ফৌজের নাম পরিবর্তন করে করা হয়েছিল মুক্তি বাহিনী। মুক্তি বাহিনী, মুক্তিযুদ্ধের রিলেটেড টপিক, মুক্তি বাহিনী। এই মুক্তি বাহিনী বা মুক্তি ফৌজের প্রধান কে ছিলেন? মুক্তি বাহিনী বা মুক্তি ফৌজের প্রধান ছিলেন এই জেনারেলি আতাউল গনি উসমানী। আতাউল গনি উসমানী ছিলেন। ওকে, এই জন্য বলছে যে বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? আতাউল গনি উসমানী। এরপরে বাংলাদেশের রাজধানী কোথায়? ভাই এই কোশ্চেন কি দেয়? এই কোশ্চেন কি দেয়? আপনার মনে হইতেই পারে যে বাংলাদেশের রাজধানী কি ঢাকা, এটা দেয় আপনার কনফিউজ করার জন্য এই কোশ্চেন দিয়েছে। উত্তর ঢাকা, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, শেরেবাংলা নগর নাকি ঢাকা? আপনাকে পরীক্ষার হলে কনফিউজড করার জন্য এইসব প্রশ্ন দিয়েছে। কনফিউজড, আর আপনি মনে হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ, ঢাকা তাহলে রাজধানী আসবে কোনটা বলে? খেয়াল করেন, বাংলাদেশের প্রশাসনিক রাজধানী হচ্ছে ঢাকা, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম,
বাংলাদেশের পর্যটন রাজধানী হচ্ছে কক্সবাজার। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা কোথায় আছে? আমরা বলেছিলাম চিত্রশিল্পী রিলেটেড প্রশ্ন আসবে। তাহলে এই যে চিত্রশিল্পী রিলেটেড কোশ্চেন, চিত্রশিল্পী কোশ্চেন নাম্বার চিত্রশিল্পী। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা কোথায়? খেয়াল করেন, এই যে নড়াইল জেলাটা আছে, এই নড়াইলের যে সাথে জড়িত নদী হচ্ছে চিত্রা নদী। এই চিত্রা নদীর তীরে জন্মগ্রহণ করেছিলেন এস এম সুলতান। এস এম সুলতান, এই এস এম সুলতানের সংগ্রহশালা আছে নড়াইলের একটা জায়গার নাম হলো মাছিমপুর। নড়াইলের মাছিমপুরে এস এম সুলতানের সংগ্রহশালা আছে, নড়াইলের মাছিমপুরে। নড়াইলের মাছিমপুরে। আচ্ছা, এই যে ঢাকা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কলা ভবন, কি বলে এটাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চারুকারুকলা অনুষদ আছে, এই চারুকারুকলা অনুষদের প্রধান ছিলেন এই জয়নুল আবেদিন। এই চারুকারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা হচ্ছেন জয়নুল আবেদিন। আর এই জয়নুল আবেদিন তিনি জন্মগ্রহণ, তার যে সংগ্রহশালা সেটা পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে। কোন নদীর তীরে? পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে, এই ময়মনসিংহে আছে। পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে ময়মনসিংহে, পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে ময়মনসিংহে। তাহলে দেখেন, বাংলাদেশে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা আছে কোথায়? ময়মনসিংহ। বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন? এটা পরিবর্তন, আপিল বাংলাদেশের আপিল বিভাগের, বাংলাদেশের বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক সংখ্যা 6 জন। 6 জনকে নিয়ে একটা বেঞ্চ গঠিত হয়। এরপরে আসে প্রশ্ন নাম্বার 14। বাংলাদেশের কোন ছবি সম্প্রতি, এটা সাম্প্রতিক কোশ্চেন, 14 নম্বর কোশ্চেনটা হচ্ছে সাম্প্রতিক। তাও আমি একটু এই 4টা অপশন ব্যাখ্যা করে দেই। সাম্প্রতিক প্রশ্ন হলেও আমি এটা 4টা অপশন ব্যাখ্যা করে দেই। সাম্প্রতিক না, কলকাতা ফিল্ম ওই বছরে এটা সাম্প্রতিক ছিল। যে ওরা 11 জন, চাষী নজরুল ইসলাম। এই ওরা 11 জনের পরিচালক হচ্ছে চাষী নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধ ভিত্তিক চাষী নজরুল ইসলাম। ওরা 11 জন, ওরা 11 জন। আবার তোরা মানুষ হয়, এটা বানাইছে খান আতাউর রহমান, খান আতাউর রহমান। স্টপ জেনোসাইড, এই স্টপ জেনোসাইড বানিয়েছেন জহির রায়হান, জহির রায়হান। তাহলে এই যে এইভাবে পরীক্ষা অপশন গুলো ব্যাখ্যা করতে হবে, এইভাবে পরীক্ষা অপশন ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করতে পারলেই আলহামদুলিল্লাহ, ব্যাখ্যা করতে পারলেই আলহামদুলিল্লাহ। দেখেন, আমি কয়েকটা জায়গায় আমার ইথিক্সের জায়গায় আমি সবসময় ঠিক থাকার চেষ্টা করি। আমার ইথিক্সের জায়গায় আমি সবসময় ঠিক থাকার চেষ্টা করি। সেটা কি? সেটা হচ্ছে আমার পক্ষে 1 ঘন্টায়, আমার পক্ষে 1 ঘন্টায় 200 কোশ্চেন সলভ করা কোনো বিষয়ই না। আমার পক্ষে অনলাইন ক্লাসে 200টা প্রশ্ন 1 ঘন্টায় সলভ করা কোনো বিষয় না। 60 মিনিটে 200টা কোশ্চেন সলভ করা যায়। 60 মিনিটে 200টা কোশ্চেন ইজিলি সলভ করা যায়। এবং এই লাইভ ক্লাসে কমপক্ষে 3000 কমেন্ট করানোর মতো অ্যাবিলিটি আমার আছে। মন দিয়ে বোঝেন। একদিন তো, আজকের দিন তো আর ক্লাস নেই নাই, এমনি এমনি তো একটা বইয়ের সহযোগী লেখক হয়ে যায় নাই। আর এমনি এমনি তো বাংলাদেশের বিভিন্ন জেলাতে অনলাইন মানে অফলাইনে ক্লাস নেই না হাজার হাজার স্টুডেন্টের সামনে। আমার পক্ষে এখানের কমেন্ট বক্সে এই আপনাদের এই কয়জনকে দিয়ে 3000 কমেন্ট করানো সম্ভব। এবং এই 1 ঘন্টার ক্লাসে 200 কোশ্চেন সলভ করানো সম্ভব। কিন্তু ওটা করলে আপনি আসলে কিছু শিখতে পারবেন না, ওটা করলে আপনি শিখতে পারবেন না কিছু আমার ক্লাসে। বুঝাইতে পারলাম? আমার ক্লাসে আমি চেষ্টা করি যেটা একটু আস্তে ধীরে বুঝে শুনে আপনাকে বুঝায় দেয়া, ধরায় দেওয়া, ট্র্যাকে উঠায় দেয়া। আপনাকে যদি আমি রাস্তায় উঠায় দিতে পারি, আপনাকে যদি আমি রাস্তায় উঠায় দিতে পারি, তাহলে আপনি আস্তে আস্তে হাঁটতে পারবেন। আপনাকে যদি আমি রাস্তায় উঠায় দিতে পারি, তাহলে আপনি হাঁটতে পারবেন। আর আপনাকে যদি আমি রাস্তায় না উঠায় দেই, আপনি হাঁটতে পারবেন না। তো আমি আপনাকে যদি কোশ্চেন সলভ করার পরে টপিক গুলো আইডেন্টিফাই করে দিতে পারি এবং একটা প্রশ্ন কিভাবে ব্যাখ্যা করে করতে হয় এটা যদি বোঝাইতে পারি, তাহলে আপনার জন্য অনেক ইজি হয়ে যায়। এটা বুঝবে কে? এটা তো অনলাইনে সবাই বোঝে না। অনলাইনে কি সবাই বোঝে এটা? বোঝে না। আর যারা বোঝে না তারা পরে বোঝে, ততদিনে সময় থাকে না। এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী কারা আছে একটু বলেন আমাকে।
বা এইচএসসি 23 ব্যাচের কারা আছেন তারা বলেন, কমেন্টে লিখেন তো কারা 23 কারা 24, লিখেন এইচএসসি 24 এইচএসসি 23 কারা আছেন। ধীরে বহে মেঘনা আলমগীর কবির, আচ্ছা এইচএসসি 23 এইচএসসি 24 এর কারা আছেন একটু কমেন্টে জানানো, লিখেন এইচএসসি 23 এইচএসসি 24, এইচএসসি 24 সুমাইয়া নাসরিন হাবিবা। চাষী নজরুল ইসলাম একজন চলচ্চিত্রকার, মানে চিত্র নির্মাতা। ফখরুল আলম এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী। ফাহমিদা 23। আচ্ছা, আইমান সাদিক 24, তাহি 23, আব্দুল্লাহ জাহাঙ্গীর অতি চালাকের গলায় দড়ি বলছেন, স্যার অতি চালাক। আচ্ছা দেখেন, আমার ক্লাসে ওই 500-700 মানুষ থাকার দরকার নাই, অল্প থাকুক বাট ভালো করে পড়ে যাক। আমি ওই কোয়ান্টিটিতে বিশ্বাসী না, আমি বিশ্বাস হচ্ছে কোয়ালিটিতে। যত কোয়ালিটি ইনশিওর করা যাবে, যত ক্লাসের মান ভালো করানো যাবে, তত স্টুডেন্টের জন্য এটা আস্তে গ্র্যাজুয়ালি বাড়বে, কোনো সমস্যা নেই। এখন এখানে 50 জন দেখছেন, এটা 500 জনও হয়ে যাবে, গ্র্যাজুয়ালি বাড়ো, প্রেশার নাই। আমার অত প্রেশার নাই এক ক্লাসে 5000 স্টুডেন্ট থাকতে হবে, আমি ওরকম মানুষ না। আমার কথা হলো যে আপনি অল্প পড়েন, বুঝে পড়েন, দেখে পড়েন, টপিক বুঝে পড়েন, এবং কিভাবে পড়তে হয় সেটা বুঝেন, জানেন। না যায় না গাদার খাটুনি খাটলে লাভ নাই, ঠিক আছে? আসেন, তো এই গাদার খাটুনি খাটতে না চাইলে জেনারেল নলেজে গাদার খাটুনি যদি আপনি না খাটতে চান, তাহলে আমার যে পেইড ব্যাচ আছে সেই পেইড ব্যাচে আপনি করতে পারেন। এইচএসসি 23-24 ব্যাচের জন্য 23 ব্যাচের জন্য আলাদা ক্লাস, 24 ব্যাচের জন্য আলাদা ক্লাস। যদি মনে করেন যে ভাই আমি গাদার খাটুনি খাটতে চাই না, এইচএসসি 23 ব্যাচ, 24 ব্যাচের জন্য আলাদা ব্যাচ, 23 ব্যাচের জন্য আলাদা ব্যাচ, আলাদা ব্যাচ। যে ভাই আমি গাদার খাটুনি খাটতে চাই না, জেনারেল নলেজে আমি 90% সিলেবাস পরীক্ষার হলে যেন 90% কোশ্চেন অ্যান্সার করতে পারি, আমাকে একটু গাইডলাইন দেন, আমি পড়তে চাই। সো আমি আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ। আমাদের পেইড ব্যাচের রানিং চলছে, পেইড ব্যাচ রানিং আছে আমাদের পেইড ব্যাচে। আপনি আমাদের নতুন ব্যাচ 1 তারিখ থেকে শুরু, 1 সেপ্টেম্বর থেকে শুরু। কোর্স ফি হচ্ছে 1020 টাকা, 1020 টাকা কোর্স ফি। ডিটেলস আপনি আমাকে নক করলে পেয়ে যাবেন, আনলিমিটেড ক্লাস। সো এই যে নিচে একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারে নক করেন, ভর্তি হয়ে যান দ্রুত। সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না, মাথায় রাখবেন। একটা দিন সময় নষ্ট করা মানে হচ্ছে একটা দিনই চলে যাওয়া জীবন থেকে। মানে ওই আপনি যতই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেছে, চট্টগ্রামের ভিসি পদত্যাগ করেছে, হ্যাঁ গুচ্ছে জগন্নাথের ভিসি নাই, যতই এগুলো এখন দেখেন, যতই দেখেন ওই ঢাবির টিএসসি তে ত্রাণ হচ্ছে, হ্যাঁ সমন্বয়করা কাজ করতেছে, এগুলোর জন্য ঢাকা ইউনিভার্সিটি বা অ্যাডমিশন টেস্ট পিছায়া থাকবে না, এগুলোর জন্য কোনো কিছুই পিছিয়ে থাকবে না। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে যাবে, চবির পরীক্ষা হয়ে যাবে, রাবির পরীক্ষাও হয়ে যাবে, টাইম মতোই হয়ে যাবে। সময় ও স্রোত কারো জন্য বসে থাকবে না। আর আপনি যদি স্রোতে গা ভাসিয়ে দেন তাহলে ওই উড়ে যাবেন। স্রোতে গা ভাসিয়ে না দিয়ে অল্প অল্প করে খুঁটি খুঁটি করে দেখে দেখে বুঝে বুঝে আগাইতে হবে, পড়তে হবে। 3 মাস আপনারা সময় পাবেন, 4 মাস ঢাবির জন্য সময় পাবেন 4 মাস, জাবির জন্য সময় পাবেন 5 মাস, আর গুচ্ছ পরীক্ষার জন্য সময় পাবেন আপনি 6 মাস। 6 মাসে কত দিন রে ভাই? 30 দিনে মাস, 30 ইন্টু 6, 240 দিন সময়। 240 দিন আপনি একদিনে একটা টপিক পড়লেও 240টা টপিক পড়া যাবে। আপনার কি 240টা টপিক ঢাবিতে লাগবে, জাবিতে লাগবে? আপনার টপিক লাগবে, ঢাবির জেনারেল নলেজে 30টা প্রশ্ন আসলে টপিক থাকে মাত্র 20টা। 20টা টপিক আপনি 3 মাসে পড়তে পারবেন না? বলেন। যা সাধারণ জ্ঞানের 20টা টপিক বড় জোর 3 মাসে করতে পারবেন না? তাহলে আপনি কিসের স্টুডেন্ট হইলেন? 3 মাস, 90 দিনই ধরলাম, আপনি 90 দিনে 20টা টপিক করতে পারবেন না? 24 ঘন্টার মধ্যে আপনি 12 ঘন্টা পড়ে 20টা টপিক, এটা পড়তে আপনাকে 24 মানে 3 মাসের বেশি অনেক সময় লাগবে, 4 মাস, 1 বছর লাগবে না।
এখন ওই 20টা টপিকের কোন জায়গা পড়তে হবে, কোন জায়গা থেকে আসে, এটা জানা জরুরি। মিহিরজিকে বই তো আছে আমার এখানে, আমি এই বইয়ের সহযোগী লেখক। তো এই বইয়ের 800 পৃষ্ঠা তো আপনার পড়া লাগবেই না। লাগবে কি? এই বইটার কোথায় কি পড়তে হবে বইটা নেন, আমার কোর্সে আসেন, ইনশাল্লাহ আমি আপনাকে ধরে 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 বুঝাই দিব এটা পড়তে হবে এই জায়গা থেকে, এই জায়গা থেকে এটা কোশ্চেনটা সলভ করো ভালো করে, ইনশাল্লাহ। ঠিক আছে, So, ভালোর জন্য বললাম আপনাদেরকে, বাকিটা আল্লাহ আল্লাহ ভরসা। আসেন, আমাদের সন্ধ্যা 7টা 15 মিনিটে আরেকটা ক্লাস হবে, কিন্তু আমাদের সিরিজ চলতেই থাকবে, আমাদের লাইভ চলতেই থাকবে। বাংলাদেশের কথা সাহিত্যের বিশিষ্ট পত্রিকা কল্লোল প্রথম, দেখেন পত্রিকা রিলেটেড একটা প্রশ্ন আসে, আমরা পত্রিকা রিলেটেড কিন্তু প্রশ্ন পাচ্ছি বিসিএস এ, এই কোশ্চেন গুলো জাবিতে পাবেন। আমি বলে রাখি, ছবি এবং জাবিতে এই কোশ্চেন গুলো আপনারা পাবেন। হ্যাঁ, বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয় পারবেন? কল্লোল, আচ্ছা যাই হোক বলে দেই, তাও কল্লোল পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়? 1923। 1923 সালে কল্লোল পত্রিকা প্রকাশিত হয়, 1923 সালে। এই আমাদের 33 শেষ, লেখেন কমেন্টে লেখেন 33 ডান, 33 ডান, 33 ডান। দেখেন আমরা অলরেডি 33 থেকে 43 পর্যন্ত শেষ করেছি। আপনি একটু ভাবেন তো ভাই, একটু চিন্তা করেন তো, একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন, একদম স্থির ভাবে। আমরা 43 থেকে শুরু করেছি, আমরা 33 তে শেষ, আমাদের 10টা বিসিএস অলরেডি শেষ। দেখলেন, 10টা বিসিএস এর পড়া আপনার অলরেডি শেষ, ব্যাখ্যা সহ পড়া শেষ, ব্যাখ্যা সহ শেষ। তাহলে বিসিএস আমি এবার 33 থেকে শুরু করে আজকে অন্তত আরো 2-3টা শেষ হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে? অর্ণব স্যারের হাত ধরে পড়তে কি খুব বেশি সময় লাগবে? অর্ণব স্যারের গাইডলাইন ধরে পড়তে অনেক বেশি সময় লাগবে না। রেগুলার ক্লাস করবেন, রেগুলার একটু রেসপন্স করবেন, পেইড ব্যাচে একটু রেগুলার আসবেন, ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ ভরসা। আমরা 32-এর দিকে আগাই, আমরা একটু 32-এর দিকে আগাই। 32 নম্বর প্রশ্ন বলতেছে, কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি? চা বাগান সিলেট, হবিগঞ্জ, বান্দরবান, মৌলভীবাজার। দেখেন এই যে বাংলাদেশের চা বাগান আছে 162টা, আমি এটা ব্যাখ্যা করতে গিয়ে সেদিন পড়েছিলাম। চা বাগান আছে 162টা, এর মধ্যে 92টা চা বাগানই আছে মৌলভীবাজারে। 92টা চা বাগান আছে কোথায়? মৌলভীবাজারে। আর এই চায়ের দেশ বলা হয় এই সিলেটকে, চায়ের রাজ্য বলা হয় এই সিলেটকে, চায়ের রাজ্য সিলেট, সিলেট। তাহলে দেখেন, এখন এখানে প্রশ্ন হচ্ছে চা বাগান সবচেয়ে বেশি কোথায়? মৌলভীবাজার। চা বাগান সবচেয়ে বেশি কোথায়? এই বান্দরবানে কোনো চা বাগান নাই, বান্দরবানে চা হয় না। তাহলে চা বাগান সবচেয়ে বেশি কোথায়? মৌলভীবাজারে। সেদিন পতাকা পড়াতে গিয়েছিলাম, আপনাদের পতাকা পড়াতে গিয়ে ব্যাখ্যা করেছিলাম, বলছিলাম জাতীয় পতাকা নিয়ে প্রশ্ন আসে। জাতীয় পতাকার অনুপাত, জাতীয় পতাকার অনুপাত কত? 10:6 বা 5:3:1। জাতীয় পতাকা কে বানিয়েছে? পটুয়া কামরুল হাসান। আর মানচিত্র খচিত পতাকার ডিজাইনার কে? কুমিল্লার শিবনারায়ণ দাস। এই জাতীয় পতাকাটা গৃহীত হয়েছে 17ই জানুয়ারি 1972 সালে, 17ই জানুয়ারি 1972 সালে। এই 1972 সালে জাতীয় পতাকার যে বিধি, সেই বিধি প্রণীত হয়, জাতীয় পতাকার বিধি। আবার এই জাতীয় পতাকাটা জাতীয় সঙ্গীত বাজানো হয়েছে, জাতীয় সঙ্গীত বাজানো হয়, জাতীয় সঙ্গীত বাজায় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সঙ্গীত বাজানোর সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় 3রা মার্চ। 3রা মার্চ ঢাকার পল্টন ময়দানে জাতীয় সঙ্গীত বাজাইলো এবং জাতীয় পতাকা উত্তোলন করলো। 3রা মার্চ ঢাকার পল্টন ময়দানে। জাতীয় পতাকার বিধি প্রণীত হয় 1972 সালে, জাতীয় পতাকা গৃহীত হয় 17ই জানুয়ারি 1972 সালে। জাতীয় পতাকার দৈর্ঘ্য 10:6 বা 5:3:1 জাতীয় পতাকা, তাই না? জাতীয় পতাকা অর্ধনিমিত অবস্থায় থাকে 21শে ফেব্রুয়ারির দিন, আর এই যে 15ই আগস্ট শোক দিবস, এই দিন অর্ধনিমিত অবস্থা থেকে অর্ধেক উঠানো থাকে বা অর্ধেক নামানো থাকে জাতীয় পতাকা।
আমি বলেছিলাম আপনাদের এই এই বিসিএস এর প্রশ্ন সলভ করতে গিয়ে বলেছিলাম এলজিইডি পড়তে হবে, বলেছিলাম রাজু পড়তে হবে। একটু মাথায় চিন্তা করেন তো, বলেছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্র পড়তে হবে, বলেছিলাম বাংলা একাডেমি পড়তে হবে। এই কথাগুলো বলেছিলাম, বলেছিলাম কিনা? তাহলে দেখেন, আলোকিত মানুষ চাই, এই আলোকিত মানুষ চাই হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা স্লোগান। আলোকিত মানুষ চাই বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান। বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান হয় আলোকিত মানুষ চাই, বিশ্ব সাহিত্য কেন্দ্র। জাতীয় গ্রন্থাগার আছে শাহবাগে। এরপরে আসেন, সোনালিকা ও আকবর কিসের জাত? আমি বলেছি ফসলের জাত থেকে পরীক্ষায় প্রশ্ন পাবেন, ফসলের জাত। তাহলে এই যে সোনালিকা এবং আকবর ফসলের কোন জাত? কোন ফসলের জাত? উন্নত কৃষি যন্ত্রপাতির নাম, উন্নত জাতের ধানের নাম, দুটি কৃষি বিষয়ক সরকারি বেসংস্থার নাম, উন্নত জাতের গমের নাম। তাহলে ফসলের জাত উন্নত জাতের ধান নাকি উন্নত জাতের গম? সোনালিকা আকবর, সোনালিকা এবং আকবর, সোনালিকা এবং আকবর। 4, উন্নত জাতের গমের নাম। তাহলে সোনালিকা আকবর কি উন্নত জাতের গম? উন্নত জাতের গমের নাম হচ্ছে সোনালিকা এবং আকবর। সোনালিকা এবং কি আকবর উন্নত জাতের গম, উন্নত জাতের গম। সোনালিকা আকবর উন্নত জাতের গম। ওকে, এরপরে আসেন 5, বাংলাদেশের কৃষিতে দোয়েল। প্রশ্ন আসে এমন ভাবে আসে, পাখি ছাড়া দোয়েল কিসের জাত, বা পাখি ছাড়া দোয়েল কি? তাহলে এই কৃষিতে দোয়েলটা আসলে কি? কৃষিতে দোয়েল আসলে কি? কৃষিতে দোয়েল কি? দোয়েল হচ্ছে উন্নত জাতের গম। কৃষিতে দোয়েল কি উন্নত জাতের গম। আচ্ছা, এরপরে প্রশ্ন বললো 6 নাম্বার, সীমান্ত ভৌগোলিক টপিক থেকে, বাংলাদেশের কোন জেলাটি মানে বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নাই? সীমান্তের মধ্যে নাই। সাতক্ষীরায় আছে, পঞ্চগড়ে আছে, হবিগঞ্জে আছে, কিন্তু এই কক্সবাজারের সাথে বাংলাদেশের কোনো সীমানা নাই, ভারতের কোনো সীমানা নাই কক্সবাজার। আবার রাঙ্গামাটি জেলা আছে, এই রাঙ্গামাটি জেলার সাথে উভয়ের সীমানা আছে, রাঙ্গামাটির সাথে আছে উভয়ের সীমানা। এই ভারতের সাথে আমাদের সীমান্তবর্তী জেলা হলো 30টি। কয়টি? 30টি। ভারতের সাথে সীমান্তবর্তী জেলা হলো 30টা, 30টা। ফখরুল হাসান ফাহাদ, বর্তমানে গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটা ভাইয়া? এটা তো সাম্প্রতিক তথ্য, আপডেট তথ্য, প্রতিনিয়ত চেঞ্জ হয়। হ্যাঁ, কৃষি রিপোর্ট, কৃষি রিপোর্ট না দেখে বলা যাবে না। কাজে এই সাম্প্রতিক তথ্যের এই কৃষি রিপোর্ট তোমার এই প্রশ্নের উত্তর দেখে বলতে হবে। এই মুহূর্তে আমি জানি না যে কোন দেশ গম উৎপাদনের শীর্ষ, এই মুহূর্তে বলা যাচ্ছে না ভাই, কারণ এটা কৃষি সমারি রিপোর্ট। পৃথিবীর রিপোর্টটা দেখে বর্তমানে এটা সাম্প্রতিক আপডেট, পরিবর্তনযোগ্য, দেখে বলতে হবে। ওকে, এই যে একটু আগে পড়াইছে ব্যাখ্যা, বাংলাদেশের হোয়াইট গোল্ড কি ব্যাখ্যা পড়িয়েছে। বাংলাদেশের ইলিশ, এই ইলিশ বাংলাদেশে অর্থনীতিতে অবদান রাখে 12%। ইলিশ বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখে হচ্ছে 12%। এই ইলিশ সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে পদ্মায়, পদ্মার ইলিশ বলি না আমরা। আর এই ইলিশের জেলা হলো চাঁদপুর, ইলিশের জেলা হচ্ছে চাঁদপুর, বা ইলিশের বাড়ি হলো চাঁদপুর, এবং এই ইলিশ গবেষণা কেন্দ্রই আছে চাঁদপুরে। ইলিশ গবেষণা কেন্দ্র, এই ইলিশ গবেষণা কেন্দ্র আছে চাঁদপুরে। পাট, বাংলাদেশের একটা অর্থকরী ফসল হলো পাট। এই পাট জন্মে ফরিদপুরে সবচেয়ে বেশি, ফরিদপুর ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে পাট বেশি উৎপাদিত। চিংড়ি, এই যে চিংড়ি, এই চিংড়ি চাষ সবচেয়ে বেশি হয় খুলনা অঞ্চলে, খুলনা বাগেরহাটে এই জায়গাগুলোতে চিংড়ি। খুলনা, খুলনার খুলনার পাইকগাছাতে চিংড়ি উৎপাদিত হয়। আর এই চিংড়ির গবেষণা কেন্দ্র আছে বাগেরহাটে, চিংড়ি গবেষণা কেন্দ্র আছে বাগেরহাটে, আর ইলিশ গবেষণা কেন্দ্র আছে চাঁদপুর। আর এই হোয়াইট গোল্ড বলা হয় বাংলাদেশের চিংড়িকে। এই চিংড়ি রপ্তানি হয় 80-র দশক থেকে। চিংড়ি রপ্তানি হয় কোথা থেকে? 80-র দশক থেকে। ভাইয়া চট্টগ্রামের মিরসরাই থেকেও পাওয়া যায় ইলিশ, হ্যাঁ মিরসরাই পাওয়া যায় হোয়াইট গোল্ড। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহর জড়িত? প্রশ্ন দেখো পারবা তুমি। তামাবিল,
বাংলাদেশের অনেকগুলো বিল পড়িয়েছে, আড়িয়াল বিল, মুন্সিগঞ্জ, ভবদহ বিল, যশোর, হ্যাঁ বাইকার বিল আছে না? তামা বিল, এই তামা বিল আছে সিলেটে। কোথায় আছে? সিলেটের সীমান্তবর্তী জায়গা হচ্ছে এই তামা বিল। এখন সিলেটে আছে দেখো ডাউকি, খোয়াই, পেট্রাপোল। এই পেট্রাপোল আছে যশোরে। এটা বেনাপোলের বিপরীত স্থলবন্দরের নাম হচ্ছে পেট্রাপোল। তাহলে এটা অটোমেটিক বাদ। ডাউকি, এই ডাউকি আছে কোথায়? সিলেটে আছে ডাউকি। ডাউকি নদী আছে না সিলেটে? সিলেটে যারা ঘুরতে গিয়েছো তারা দেখো না এই যে ডাউকির কথা? তাহলে ডাউকি কোথায় আছে? সিলেটে। তাহলে অ্যান্সার ডাউকি, এটা সিলেটে আছে। খোয়াই একটা নদীর নাম। এলিমিনেট করতে হবে, পরীক্ষার হলে বাদ দিতে হবে, ব্যাখ্যা করতে হবে, বাদ দিতে হবে। যদি পারো তাহলে পারো ইনশাল্লাহ। এর পরের কোশ্চেন, বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? দেখো রেলওয়ে থেকে আসছে, অর্থাৎ বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থা, টপিকের নাম হলো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, রেলপথ, রেলপথ, সড়কপথ, নৌপথ, বিমানপথ, হ্যাঁ আকাশপথে যেটা, এইগুলো নিয়ে প্রশ্ন আসবে। ফ্লাইওভার, সেতু, রেলপথ, বিমানপথ, এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। বাংলাদেশের সর্ববৃহৎ রেল কারখানা কোথায়? দেখো এই চট্টগ্রামকে দেখছো, এই যে চট্টগ্রাম, এই চট্টগ্রামে জাহাজ ভাঙা শিল্প কারখানা আছে। এই চট্টগ্রামে আছে জাহাজ ভাঙা শিল্প কারখানা। জাহাজ ভাঙা, কারণ চট্টগ্রামে আছে বন্দর নগরী, জাহাজ আছে। জাহাজ ভাঙা শিল্প কারখানা চট্টগ্রাম। পাকশি, এই পাবনা, এটা হচ্ছে পাবনার পাকশিতে, এটা হচ্ছে পাবনার পাকশি। আখাউড়া, আখাউড়াতে রেল স্টেশন আছে। সৈয়দপুর, বাংলাদেশের সৈয়দপুর, অর্থাৎ এই যে রংপুরের একটা সিটি, রংপুর অঞ্চলের সৈয়দপুর, নীলফামারী। তাহলে দেখেন সৈয়দপুর, নীলফামারী, তাহলে এই সৈয়দপুরে সর্ববৃহৎ রেল কারখানা আছে। সৈয়দপুরে সর্ববৃহৎ রেল কারখানা আছে। অ্যান্সার নয়ডা। অ্যান্সার নয়ডা। আর নাই? 9টা কোশ্চেনই আসছে? ও না, 9টা না, 9 আরো আসছে, 10। 10 কোশ্চেন, 10 আরেকটা আছে, 10টা কোশ্চেন পেয়েছে আমার। বাংলাদেশের কত সালে শান্তিরক্ষী মিশনে কাজ করে? ব্যাখ্যা পড়িয়েছি, বলেছিলাম UNIMOG, ইউনিমগ। এই ইউনিমগ হচ্ছে ইরান এবং ইরাকের যে মিশন ছিল, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর 15 জন ডাক্তার যারা গিয়েছিলেন, তাহলে ইউনিমগ মিশন 1988 সালে হয়েছে। এটা অ্যান্সার নাই এখানে। 1988 সালে এই ইউনিমগ মিশনে বাংলাদেশ সেনাবাহিনী যাত্রা শুরু করে। জাতিসংঘ যে শান্তিরক্ষী মিশন, এটা 1948 সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন শুরু হয়েছে 1948 সালে, এবং বাংলাদেশ সেনাবাহিনী যোগ দেয় 1988 সালে। কত সালে? 1988 সালে। আচ্ছা, এরপরে দেখো তাহলে আমরা কততম বিসিএস করছিলাম? এটা ডান, এবিসিএস ডান, অর্থাৎ বিসিএস 32 ডান। ও আরেকটা কোশ্চেন আছে, আরো আছে কোশ্চেন, তো আরো আছে ভাই। ডান না এখনো, 32-এর আরো কোশ্চেন আছে। 32-এর আরেকটা কোশ্চেন আছে। বিটিআরসির ইংরেজি পূর্ণরূপ কি? বিটিআরসি পারবা? জোনায়েদ আহমেদ পলককে যদি চেনো তাহলে বিটিআরসি পারবা। বিটিআরসি, বিটিআরসি মানে কি? বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। এই বিটিআরসি জোনায়েদ আহমেদ পলকের সাথে জড়িত না? পলক তো কট খেয়েছে। তাহলে এই বিটিআরসি কোথায় আছে ভাই? এই বিটিআরসি কোথায় আছে? এই বিটিআরসি আছে ঢাকার আগারগাঁও। বিটিআরসি ঢাকার আগারগাঁও আছে, ঢাকার আগারগাঁও। বাংলাদেশে বাংলাদেশে এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কত সালে এভারেস্ট জয় করছেন? এটা ওই বছরের প্রশ্ন ছিল। এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম, নিশাত মজুমদার, হ্যাঁ আরো অনেকে। যে লাস্ট সর্বশেষ আমরা বাবরকে পেলাম, ডাক্তার বাবর। বাবর সর্বশেষ এভারেস্ট বিজয়ী, বাবর, তাই না? আলোচিত হলো না? একজন জিজ্ঞেস করছে ভাই এমবিবিএস পড়া কঠিন নাকি হচ্ছে, মানে এমবিবিএস পড়া সহজ নাকি হচ্ছে হিমালয় পর্বতে ওঠা সহজ?
তিনি একটু আইরনি করে উত্তর দিলেন যে হিমালয়, তার মানে এমবিবিএস পড়া খুব কঠিন। বাবরকে দেখলো না তোমরা? চট্টগ্রাম অঞ্চলের এই বাবর নামটাতে না কিছু একটা আছে, বুঝছো? সিংহ, বীর। শেষ। আমরা কত শেষ করলাম? 32 ডান। 32 ডান। আমরা 31-এ ঢুকবো। তোমরা যদি বলো 31 পড়াইতে, তাহলে আমি 31 পড়াবো ইনশাআল্লাহ। যদি বলো 31 পড়ান স্যার, 31 পড়াবো। যদি বলেন 31 পড়াইতে, 31 পড়াবো। 31 চলবে? লেখেন। যদি চলে তাহলে লিখেন লিখেন তাহলে যে রেডি ফর 31 বিসিএস। রেডি ফর 31 বিসিএস। লিখেন রেডি ফর 31 বিসিএস। ওকে। সবাই তো বলে না, 2-4 জন বলে। রেডি ফর 31 লিখেন তো দেখি। ওকে, আসেন। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় আছে? চমৎকার প্রশ্ন। দেখেন, এই যে ময়নামতি, এটা আছে কুমিল্লার ময়নামতি। এটা আছে কুমিল্লায়। এই ঢাকাতে আছে জাতীয় জাদুঘর শাহবাগে। জাতীয় জাদুঘর শাহবাগে আছে, যেটা 1913 সালে প্রতিষ্ঠিত হয়েছে শাহবাগে। আর এই পাহাড়পুরে আছে পাহাড়পুর বিহার। পাহাড়পুর বিহার বা সোমপুর মহাবিহার নামে আমরা জানি। এই সোনারগাঁয়ে আছে লোক ও কারুশিল্প জাদুঘর, যেটা 1975 সালে বানানো হয়েছে। লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁয়ে। জয়নুল আবেদিনের সেখানে চিত্রকর্ম আছে। লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁ। সোনারগাঁ। এই সোনারগাঁয়ের নামকরণ হয়েছে ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নাম অনুসারে। বারোভিয়া নেতা ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নাম অনুসারে নাম। এর পরের কোশ্চেন, 2 নম্বর। জাতিসংঘের জনসংখ্যা রিপোর্ট 1994। না, এটা পড়তে হবে না, এটা লাগবে না। 3 নম্বর প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? এখন আপনি আমাকে প্রশ্ন করেন ভাই, আপনি আমাকে প্রশ্ন করেন ভাই, যে এটা তো বিসিএস এর কোশ্চেন, তাহলে এখানে ঢাকা ইউনিভার্সিটি কেন প্রতিষ্ঠা সাল দেয়া লাগবে? প্রশ্ন করেন। সাধারণ জ্ঞানের কোনো লিমিটেশন নাই। ঢাবির পরীক্ষায় ঢাবি রিলেটেড কোশ্চেন আসবে, বিসিএস এর কোশ্চেনও আসবে, বা অন্যান্য ইউনিভার্সিটি রিলেটেড কোশ্চেনও হবে। সো এটার কোনো বলার অবকাশ নাই যে বিসিএস এ কেন ঢাবি কবে প্রতিষ্ঠিত হয়েছে এটা আসলো। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠার সাথে জড়িত, ভোলার কোনো সুযোগ নাই। বাংলাদেশের এমন অনেক ব্যক্তি আছে যে বাংলাদেশ প্রতিষ্ঠার সাথে জড়িত, ভোলার কোনো সুযোগ নাই। ঠিক আছে, আসেন। 1921 সালের 1 জুলাই। দেখেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালের 1 জুলাই। এই জুলাই মাসের এই 1 জুলাই হচ্ছে ঢাবি দিবস, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, প্রতিষ্ঠাকালীন দিবস। যখন প্রতিষ্ঠিত হলো তখন 3টা অনুষদ ছিল। প্রতিষ্ঠাকালীন সময়ে 3টি অনুষদ ছিল। একটা হলো কলা, একটা হলো বিজ্ঞান, আর একটা হলো আইন অনুষদ। কলা, বিজ্ঞান, আইন অনুষদ। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন হল ছিল 3টা। 3টি হল। হল ছিল কয়টা? 3টা হল ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সাথে কমিশন নাথান কমিশন। নাথান কমিশন। এরপরে আসে স্যাডলার কমিশন। আমরা যখন ঢাবির স্যাডলার কমিশন, আমরা যখন ঢাবির ইতিহাস পড়বো তখন এগুলো নিয়ে আলোচনা করে দেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট বা আইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজেদের আইন বলে না যে ঢাকা বিশ্ববিদ্যালয় কে ইউজিসি চালাইতে পারবে না, কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট বা আইন পাশ হয় 1920 সালে হয়েছিল। এই জন্যই তো বলে, এই যে বলে না ঢাকা বিশ্ববিদ্যালয় নিজস্ব আইনে চলে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট বা আইন 1920 সালে পাশ হয় এবং 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে আনুষ্ঠানিকভাবে। আমরা পেইড ব্যাচে ঢাবির ক্লাস আলোচনা করব, ঢাবি ব্যাচ। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন? 137, অনেকবার আসছে। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? আমি আমার ফ্রি ক্লাসে এগুলো আলোচনা করেছি সেদিনও। চাঁপাইনবাবগঞ্জ আলোচনা করতে কি করেছে? দেখেন, এই যে চট্টগ্রাম অঞ্চল, এই চট্টগ্রাম অঞ্চল, এই চট্টগ্রামে সাম্পান আছে না? সাম্পান মানে হচ্ছে নৌকা। সাম্পান মানে হচ্ছে নৌকা।
এই চট্টগ্রামে সাম্পানের গান গাওয়া হয়, অর্থাৎ নৌকাতে বসে বসে গান গাওয়া হয়, সাম্পানের গান। এই চট্টগ্রামে আরেকটা গান গাওয়া হয়, তার নাম হলো মাইজ ভান্ডারী। যারা চট্টগ্রাম অঞ্চলে আসেন তারা হয়তো জানেন মাইজ ভান্ডারী গান চট্টগ্রামের গান। আর এদিকে দেখেন চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী অঞ্চল যেটা, এই রাজশাহী অঞ্চলের একটা গান আছে, নাম হলো গম্ভীরা। এই গম্ভীরা গানের উৎপত্তি হচ্ছে ভারতের মালদহ। এটার উৎপত্তি হয়েছিল, এই গম্ভীরা গানের উৎপত্তি হচ্ছে ভারতের মালদহ থেকে, গম্ভীরা গানের উৎপত্তি। ভাইয়া আজান দিচ্ছে, হ্যাঁ আজানের বিরতি আমরা দিব। আমার এখানে শুনতে পাচ্ছি না তো, একদম সব আবদ্ধ তো, এখানে পুরো একটা স্টুডিও, বাইরের কোনো সাউন্ড আসছে না, যার কারণে শুনতে পাইনি। ওকে, তাহলে অ্যান্সার হবে কখনো কখনো, কখনো কখনো এখানে চাঁপাইনবাবগঞ্জ থাকতে পারে, কখনো থাকতে পারে রাজশাহী। ওকে, আচ্ছা। বাংলাদেশে উপজাতীয় প্রতিষ্ঠান কয়টা আছে? এটা আপডেট তথ্য, বর্তমানে উপজাতীয় প্রতিষ্ঠান 10টা। রেলপথে খুলনার সাথে দূরত্ব লাগবে না এই কোশ্চেন। নিম্নলিখিত কোন দেশ হতে বাংলাদেশ সবচেয়ে বেশি সহায়তা পায়? জাপান থেকে। জাপানের জায়গা থেকে আমরা সবচেয়ে বেশি সহায়তা পাই। 9 নম্বর কোশ্চেনটা লাগবে, বাংলা সাল গণনা শুরু। বাংলা সাল গণনা শুরু করেন কে? বিজয় সেন, লক্ষণ সেন, ইলিয়াস শাহ? কেউ না। সম্রাট আকবরের সময় বাংলা সাল গণনা শুরু হয়। ওকে, নয়ডা। শেষ করে দিব এখন। 10। ও নয়, কোথায় শেষ? ও মানে এবিসিএস এ মাত্র 9টাই আছে বাংলাদেশ বিষয়ে। তার মানে আমরা কত শেষ করলাম এখন? আমরা 31 শেষ করলাম না? তার মানে আমরা 30 থেকে শুরু করবো আবার। তার মানে 31 ডান। আমরা 31 শেষ করলাম না? 31 ডান, 31 ডান। এরপরে আমরা 30 থেকে শুরু করবো। 30 শেষ করে ফেলি নাকি? 30 শেষ করে ফেলি। দেখেন আপনি যদি আমার এই বিসিএস এর কোশ্চেন গুলোর ব্যাখ্যাও একটু মন দিয়ে শোনেন, তাহলে 1 নাম্বার কোশ্চেন পারবেন। বখতিয়ার খিলজি কত সালে বাংলা দখল করেছিলেন, বাংলা জয় করেছিলেন? দেখেন, এই সেন বংশের সর্বশেষ সেন ছিলেন লক্ষণ সেন, মানে 1204 সাল পর্যন্ত তার স্থায়িত্ব ছিল। এরপরে 1230 পর্যন্ত আবার কেশব সেন স্থায়িত্ব করেছিলেন, কেশব সেন। সেটাই আমরা না যাই। এই যে লক্ষণ সেন, এই লক্ষণ সেনকে 1204 সালে এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি পরাজিত করেছিলেন, তিনি পালিয়ে গিয়েছিলেন। তাহলে বখতিয়ার খলজি এই বাংলা দখল করছে, নদিয়া দখল করছে, গৌড় দখল করছে কবে? 1204 সালে। 1204 সালে। প্রাচীন চন্দ্রদ্বীপ বর্তমান নাম কি? দেখেন বরিশাল, আমি অনেকবার বলছি যে এই যে আমাদের যে বঙ্গ জনপদটা আছে, এই বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত হচ্ছে ঢাকা, ফরিদপুর, ফরিদপুর এবং বরিশাল। বরিশাল বলেছিলাম আমরা, এবং এটাও বলেছি অনেক ইতিহাসবিদ মনে করেন এই বরিশালটা চন্দ্রদ্বীপের অংশ। এই জন্যই বরিশালের পূর্ব নাম হচ্ছে চন্দ্রদ্বীপ, বাকলা, বাকেরগঞ্জ, চন্দ্রদ্বীপ, বাকলা, বাকেরগঞ্জ, ইসমাইলপুর, ইসমাইলপুর, ইসমাইলপুর। তাহলে অ্যান্সার হচ্ছে বরিশাল। নোয়াখালীতে হাতিয়া দ্বীপ, সন্দ্বীপ চট্টগ্রামে। 3 নাম্বার প্রশ্ন, আমার এখানে এখন আজান দিচ্ছে, আমি এখন বিরতি দিচ্ছি, আপনারা 3 নাম্বার প্রশ্নের উত্তরটা করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন কয়টা? বলছিলাম জাতীয় বিষয়াবলী, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, জাতীয় সঙ্গীত, মনোগ্রাম। মনোগ্রামে 4টা তারকা চিহ্ন আছে। এই তারকা চিহ্ন দিয়ে বোঝায় সংবিধানের মূলনীতি, সংবিধানের মূলনীতি বোঝায়। আচ্ছা, নদী গবেষণা ইনস্টিটিউট, বলছিলাম নদী গবেষণা কেন্দ্র আছে। এই পাট ধান পড়াতে গিয়ে ফরিদপুরের কথা বলেছিলাম, ফরিদপুর। নদী গবেষণা আছে কোথায়? ফরিদপুরে। ইলিশ গবেষণা আছে চাঁদপুরে। জাহাজ ভাঙা শিল্প কারখানা চট্টগ্রাম। নদী বন্দর আছে নারায়ণগঞ্জে। 5 নাম্বার প্রশ্ন পড়িয়েছি, 5 বলেছিলাম সাগরকন্যা, ডটার অফ সি। সাগরকন্যা বা ডটার অফ সি বলা হয় কাকে? পটুয়াখালীতে, কক্সবাজার মানে কি বলে, পটুয়াখালীর
যে এই দ্বীপ ইয়ে আছে, কি বলে এটাকে, পটুয়াখালীর যে একটা সমুদ্র সৈকত আছে না, কুয়াকাটা, সেইটা। আমরা আজানের বিরতি নিচ্ছি। আজানটা শেষ হলে আমরা শুরু করব। আপনারা অ্যান্সার করবেন কোনটা কোনটা আমি একটু বলে দেই। আপনারা অ্যান্সার করবেন 6, 7, 8, 9। 6, 7, 8, 9 আপনারা অ্যান্সার করেন। 6, 7, 8, 9 আপনারা অ্যান্সার করেন। আমি আজানের বিরতি। ওকে, আমরা প্রশ্ন যেখানে আলোচনা করছিলাম, প্রশ্ন 6, 6 নম্বর প্রশ্ন। পূর্বাশা পত্রিকার সম্পাদককে, যারা বি অ্যান্সার করেছেন সঞ্জয় ভট্টাচার্য। বাংলাদেশের নির্বাহী বিভাগ হচ্ছে বিচার বিভাগ কবে পৃথক হয়, আলাদা হয়ে যায়? 2007 সালে। 6 দফা দাবি কোথায় উত্থাপন করা হয়? পাকিস্তানের লাহোরে। এরপরে দেশের প্রথম ঔষধ পার্ক হয় গজারিয়াতে। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে 10 ক্রিকেটে টেস্ট মর্যাদা লাভ করে 2000 সালে। ক্রিকেটের টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ 2000 সালে। বাংলাদেশের জাতীয় ফল। আচ্ছা, আমরা এটা কততম বিসিএস? 30। বিসিএস 30 ডান। বিসিএস 30 ডান। 30 বিসিএস ডান। দেখি 30 ডান কিনা। 30 থেকে 43 বিসিএস আমরা ক্লিয়ার করেছি আলহামদুলিল্লাহ। 30 থেকে 43 বিসিএস আমাদের ডান।
বিসিএস প্রশ্ন সলভ ভালো লাগছে? ভালো লাগছে না? যে এই যে বিসিএস এর আমরা শুরু করলাম হচ্ছে 43 দিয়ে, আমরা এখন 30 তে আসছি। 30 ডান। দেখেন মোটামুটি 30 থেকে 43 আমাদের ডান। তাহলে আমরা আবার এই 29 থেকে ইনশাল্লাহ 20 পর্যন্ত চলে যেতে পারবো। 29 থেকে 20 পর্যন্ত আমরা যেতে পারবো ইনশাল্লাহ। আমাদের পার্ট হয়েছে আজকে, এটা পার্ট হলো 6 নাম্বার। আমাদের আবার ক্লাস আছে পার্ট 6। আমাদের সন্ধ্যা 7:15 আবার ক্লাস হবে ইনশাল্লাহ, এবং রাত 9টায়ও ক্লাস হবে। 7:15 রাত 9টায় ক্লাস হবে। ভালো লাগছে না? শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। সো যারা আমাদের ব্যাচ ঢাবি টার্গেট ব্যাচ এবং এইচএসসি সেকেন্ড টাইম টার্গেট ব্যাচ এবং জব ব্যাচে যারা ভর্তি হইতে চান, তারা ওই যে নিচের দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে নক দিবেন হোয়াটসঅ্যাপে, তাহলেই হবে। আমি আরেকবার নাম্বারটা লিখে দিচ্ছি, 01793635815। এই নাম্বারে জাস্ট আপনি হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন যে ভাইয়া, এসএমএস দিবেন যে ভাইয়া আমি পড়তে চাই। আল্লাহ ভরসা। হ্যাঁ, আবার আপনাদের সাথে দেখা হবে ঘন্টাখানেক পরে ইনশাআল্লাহ। সব বন্ধুদেরকে বলে দেন ক্লাস আপনার করে যদি ভালো লাগে তাহলে বাকিদেরকে বলে দেন যে ক্লাস করতে পারিস তোরাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।